বাবা, আজকে তো চন্দনকে ভীষণ সুন্দর লাগছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এই ছেলে কোনো এক সাধারণ রাখাল বালক। কি ব্যাপার কি বাবা, তুমি কি খবর নিয়ে এলে চুমকিদের বাড়ি থেকে? চুমকির বাবা মা নিশ্চয়ই আমার কাছে তার মেয়ে বিয়ে দেবে না এই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন, তাই না? ওনারা নিশ্চয়ই আমাদের বিয়েটা ভেঙে দিয়েছে। কি দাদা, চন্দনের হয়ে আজকাল আপনি কেন বাজারে দুধ বিক্রি করতে আসছেন? চন্দন কোথায়? সে তখন থেকে রাজরথে চড়ে বোবার মতো দাঁড়িয়ে আছি। এই গুমরামুখ রাজকন্যা তো একটা কথাও বলছে না। আমি কি আগ বাড়িয়ে রাজকন্যার সঙ্গে কথা বলবো? ব্যাপার কি গুপ্তচর, এত সকাল সকাল কেন চলে এসেছো? সকাল সকাল কোথায়? এটা এখন তো সন্ধেবেলা। তুমি আমার সঙ্গে বস করা করো না তো। সেদিনের মতো আজও একই ঘটনা ঘটলো। এই সব কিছু আমার সঙ্গে কেন হচ্ছে? আপনি কি বলছেন রাজকন্যা? আপনার সঙ্গে কেন হচ্ছে মানে? আপনার সঙ্গে যে আমরা আরো দুজন মানুষ রয়েছি, তা কি আপনার চোখে পড়ছে না? এই সময় যদি আপনি বিপদে পড়ে থাকেন, তাহলে আমরা দুজনেও একই তো বিপদে পড়েছি, তাই না? চন্দন, তুমি একদম আমার মুখে মুখে কথা বলবে না। আমি হলাম এই রাজ্যের রাজকন্যা। আমার বিপদে পড়া আর তোমাদের বিপদে পড়া এক নয়। আমি রাজকন্যা হয়ে তাহলে কি হলো বলো? ক্ষমা করবেন রাজকন্যা, আমি আপনার সঙ্গে তর্কে জড়াতে চাই না। তবে আপনার যুক্তিহীন কথার ভুল ধরাতেই আমাকে কথা বলতে হয়। আর তাছাড়া আপনি রাজকন্যা বলে কি মহামানবী? আপনিও মানুষ, আমরাও মানুষ। বিধাতার কাছে আমরা সকলেই এক। তাই বিপদ আপদ আমাদের জীবনে আসতেই পারে, তবে সেটা মোকাবেলা করার ক্ষমতা আমাদের রাখতে হবে। যদিও বিধাতা সবাইকে সেই ক্ষমতা দিয়ে পাঠান না। এই যেমন ধরেন আপনি রাজকন্যা হয়েও কিন্তু যে কোনো বিপদ থেকে নিজেকে মোকাবেলা করে বের করতে পারবেন না। তার জন্য আপনার অন্য লোকের সাহায্য চাই। তুমি আমার প্রাণ রক্ষক হয়ে এত বড় বড় কথা শোনাচ্ছ আমাকে? দাঁড়াও, আজ আমি পিতামশাইয়ের কাছে ফিরে গিয়ে তোমার নামে নালিশ জানাবো। আমার চাই না তোমার সাহায্য, আর চাই না তোমার সঙ্গ। আপনার পিতামশাইয়ের কাজ অবধি পৌঁছাতে কিন্তু এই মুহূর্তে আমাদের দুজনের সাহায্য চাই। এতটুকু থেকে বুঝে নিন, আপনি রাজকন্যা হয়েও এখন নিরুপায়। তাই এই কথা বিশ্বাস করুন যে বিধাতা সকলের জন্য। সে মানুষের জাত মান মর্যাদা দেখে বিপদ আপদ দেন না। রাজকন্যার সহচর দেখছি দারুণ কথা বলার ধরন। রাজকন্যা চন্দ্রমুখীর মতো মানুষকেও ঘায়েল করে দিচ্ছে, কিন্তু এরা দুজনে যে কথা তর্কে জড়িয়ে পড়েছে, এ তর্ক তো সারা রাত গেলেও ফুরোবে না। এদিকে জঙ্গলেও এতক্ষণ আটকে থাকা যাবে না। যখন তখন সেদিনের মতো বিপদ হতে পারে। না না, আমাকে এদেরকে এখনই ফেরাতে হবে এই তর্ক থেকে। কি ব্যাপার কি মহারানী, তোমাকে আর চিন্তিত দেখাচ্ছে কেন? আর বারবার মনে হচ্ছে পথের দিকে উকি ঝুঁকি মারছো। কি হয়েছে কি? রাজকন্যারা তো এখনো ফিরে এলো না মহারাজ। সন্ধে ঘনিয়ে এলো, কিন্তু এখনো রাজকন্যাদের রথ রাজপ্রাসাদে এসে পৌঁছয়নি। সেজন্যই তো আমার এত চিন্তা হচ্ছে। রাজকন্যার পথ চেয়ে বসে আছি আমি। ও আচ্ছা, এই ব্যাপার। তবে আমি কিন্তু আজ কোনো চিন্তা করছি না, নিশ্চিন্তে বসে আছি। কারণ রাজকন্যা আজ একা নয়, সঙ্গে তার প্রাণ রক্ষক চন্দনকে পাঠিয়েছি। তুমি দেখে নিও রানী, সেদিনের মতো চন্দন ঠিক রাজকন্যাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে রাজপ্রাসাদে। রাজকন্যার প্রাণ রক্ষকের ওপর আমার সে আস্থা আছে মহারাজ। তবে এত দেরি কেন হচ্ছে বলুন তো? তুমি তো চেনো আমাদের রাজকন্যাকে রানী। তার হয়তো অল্প সময়ে রাজ্য ভ্রমণ করে মন ভরেনি, সেজন্য হয়তো দেরি হচ্ছে। এত দেরি করে রাজ্য ভ্রমণ করা আমার একটুও পছন্দ নয় মহারাজ। রাজকন্যা ফিরে এলে তাকে মনে করে বলে দেবেন আপনি, এরপর থেকে যেন সে এত দেরি করে রাজপ্রাসাদের বাইরে না থাকে। আচ্ছা বেশ, সে কথা না হয় আমি বলে দেব। তুমি আর এখন এখানে দাঁড়িয়ে থেকো না, যাও নিজের কক্ষে গিয়ে একটু বিশ্রাম করো। রাজকন্যারা ফিরে এলেই তারপর আমি গিয়েও একটু বিশ্রাম করব। ঠিক আছে মহারাজ, আমি এখন আমার কক্ষে যাচ্ছি। আর রাজকন্যা ফিরে এলে অবশ্যই আমাকে একটা খবর পাঠাবেন।
মন্ত্রী মশাই, জলদি করুন, মনে হচ্ছে এদিকে কেউ আসছে। এদিকে কেউ চলে এলে আমরা সকলে কিন্তু ধরা পড়ে যাব। তোমাকে যা দেওয়ার তা তো দিয়েই দিয়েছি গুপ্তচর। তাহলে শিগগিরই এসব কিছু নিয়ে এখান থেকে পালাও। আরে হ্যাঁ, এই কথাটা মনে রেখো, এই কিন্তু প্রথম আর এই শেষ। আমি এরকম সময় আর কখনো কোনো কিছু পাচার করতে পারবো না, এই আমি বলে দিলাম। ঠিক আছে মন্ত্রী মশাই, এই নিন আরেক থলি হিরে। আরেক তলি হিরে? এটা কেন? গত দিনের পাচার করা সম্পদের মূল্য তো মিটানো হয়েছে আগেই। আমি তো আমার প্রাপ্য মূল্যটুকু পেয়ে গেছি আরো আগেই। তবে এখন আবার এক তলে হিরে কেন দিচ্ছ আমাকে? তার মানে তুমি আমার কাছ থেকে আরো কিছু দাবি করছো নাকি? না না, আমি আর ঝুঁকি নিয়ে আর কিছু পাচার করতে পারবো না। এই এমনিতেই রাজকোষ দিনে দিনে অনেক পরিমাণ ফাঁকা হয়ে গেছে। রাজামশাই এরপর একদিন রাজকোষে প্রবেশ করলে নিশ্চয় সবটা টের পেয়ে যাবে। আরে আরে মন্ত্রী মশাই থামুন, আমি আপনার কাছ থেকে নতুন করে আর কোনো কিছু দাবি করছি না। এটা হলো আপনার উপরে খুশি হয়ে আমাদের রাজ্যের রাজামশাইয়ের উপহার হিসেবে দিয়েছে। উপহার দিয়েছে? এক থলে হিরে? কই কই, দেখি দেখি, এই থলেটা আমায় দাও। এই নিন, এগুলো আপনাদেরই। আসলে মন্ত্রীমশাইয়ের জন্যই আমাদের রাজ্যের রাজামশাইয়ের সম্ভব হয়েছে এত স্বল্প মূল্যের সম্পদ অর্জন করা। এতদিনে চন্দননগর রাজ্য থেকে যা কিছু পাচার হয়েছে সেগুলো আমাদের রাজ্যে জমা হয়েছে, যার ফলে দিনে দিনে খালি হচ্ছে চন্দননগর রাজ্য, আর আমাদের রাজ্য ভরে উঠেছে বিপুল সম্পদে। তাই তো মহারাজ সুকান্ত ভীষণ খুশি মন্ত্রীমশাইয়ের উপর। পাশের রাজ্যের রাজামশাই সুকান্তের এত উদারতা দেখে আমি সত্যি মুগ্ধ হচ্ছি। আমরা আপনার উপর খুশি। ঠিক আছে তাহলে, এখন আমরা আসছি। এরপর গুপ্তচর সেখান থেকে চলে যায়। রাজকন্যা, আপনারা এসব বিষয় না হয় রাজপ্রাসাদে ফিরে গিয়ে কথা বলবেন। এখন আমাদের ভাবতে হবে কি করে আমরা আমাদের বিপদ থেকে রক্ষা পাবো। নইলে যে আজকে রাতটা জঙ্গলেই কাটিয়ে দিতে হবে। বিধাতা না করুক, যদি আজও ওরকম হিংস্র কোনো জন্তু আমাদের সামনে চলে আসে, তখন তো মহা বড় বিপদে পড়ে যাব সেদিনের মতো। তুমি একদম ঠিক কথা বলেছ সারথি। চলো আমরা দুজনে মিলে রথের চাকাটা গর্ত থেকে তোলার চেষ্টা করি। আশা করি আমরা দুজনে মিলে চেষ্টা করলে পেরে যাব। হ্যাঁ চলুন। এরপর রাজরথের সারথি আর চন্দন রথের চাকাটি গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করে। অনেকটা সময় চেষ্টা করার পরে তারা কিছুতেই সেই গর্ত থেকে রথের চাকা টেনে তুলতে পারছিল না। কি ব্যাপার কি? এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলে চন্দন। সেদিন নাকি তুমি সারথীর সঙ্গে সাহায্য করে রথটিকে টেনে তুলেছিলে, তবে আজ কেন পারছো না? বিধাতা তোমার গায়ে শক্তি দেয়নি বুঝি? রাজকন্যার কোনো কথার জবাব না দিয়ে চন্দন রথটা টেনে তোলার চেষ্টা করতেই লাগে। আসলে রাজকন্যা, সেদিন খুব ছোট একটা গর্তে আটকে ছিল রাজরথের চাকা, কিন্তু আজ বড়সড় একটা গর্তের খুব বাজেভাবে আটকে গেছে। তাই তো এটা থেকে আমরা কিছুতেই টেনে তুলতে পারছি না। এখান থেকে তুলতে আরো কজন মানুষের প্রয়োজন পড়বে। তার মানে তোমরা বলতে চাইছো আজ রাতে আমাদেরকে এখানেই থাকতে হবে? রাজরথটিকে টেনে তুলতে না পারলে আমাদেরকে তো এখানেই থাকতে হবে রাজকন্যা। আর আপনি যদি প্রাসাদে ফিরে যেতে চান তাহলে চলুন, আমরা হাঁটতে শুরু করি। হেঁটে হেঁটে না হয় প্রাসাদে পৌঁছে যাব। এইসব কি বলছেন কি? আমি এতটা দূর পথ হেঁটে যেতে পারবো না। আর তাছাড়া রাজপ্রাসাদ তো অনেক দূরে, এতটা দূর পথ কি হেঁটে যাওয়া সম্ভব নাকি? তাহলে আর কি, এখানে আজকে রাতটা কাটাতে হবে। কিন্তু সেদিনের মতো যদি কোনো জন্তু জানোয়ার চলে আসে এখানে? আসবে না, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আগুন জ্বালাতে হবে। সারথি, রাজরথে আগুন জ্বালানোর মতো কোনো সামগ্রী রয়েছে থাকলে সেগুলো নিয়ে এসো। আর আমি শুকনো কিছু কাঠের খোঁজ করছি, সেগুলো দিয়ে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করব। আমি দেখছি কিছু পাই কি না। যদি না পাই তাহলে? এত চিন্তা করো না, আমি হলাম গায়ের ছেলে, আমার কাছে নানা টোটকা বুদ্ধি আছে। যদি কিছু না পাই তাহলে দুটো পাথর টোকা মেরে কি করে আগুন জ্বালাতে হয় সেটাও আমার জানা আছে। আগে এখন দরকার কিছু শুকনো কাঠের খোঁজ করা, আর তারপর না হয় 2 টুকরো পাথরের খোঁজ করব। বাবা, এই বালকের দেখছি গুণের শেষ নেই। জঙ্গলের মধ্যে বিপদে পড়ে আমার এখন মোটেও বিরক্ত লাগছে না, বরং এই চন্দনের প্রতিভা দেখতে আমার আগ্রহ জাগছে। দেখি না কি করে সে, কি করে পাথর দিয়ে আগুন জ্বালায় সেটা দেখবো আজ। বৌদি, ও বৌদি, এখনো জেগে আছো কেন?
চন্দন এখনো বাড়িতে ফেরেনি? না রে মাধুরী, চন্দন এখনো বাড়িতে ফেরেনি। সে কখন থেকে ওর জন্য পচে বসে আছি, কিন্তু ছেলেটার বাড়ি ফেরার নামই নেই। বলো কি, সেই সকালে রাজকাজে রাজপ্রাসাদে গিয়েছে আর এখনো ফেরেনি? এত কি কাজ করাচ্ছে মহারাজ আমাদের চন্দনকে দিয়ে, বলো তো? তুমিও যেখানে আমিও সেখানেই মাধুরী। আমি কি করে বলি বলো তো? চন্দন ফিরে এলে ওর কাছ থেকে না হয় জানতে পারবো সবটা। শুনলাম আমাদের চন্দন নাকি রাজকন্যার সহচর হয়েছে। তার মানে রাজকন্যার সঙ্গেই তো সব সময় থাকতে হবে চন্দনকে। এ রাজ্যের রাজকন্যাটা তো ভীষণ অহংকারী আর বাজে স্বভাবের। কে জানে, সে হয়তো আমাদের চন্দনকে দিয়ে সব সময় গাধার খাটুনি খাটাচ্ছে। কি জানি, ছেলেটার চিন্তায় চিন্তায় আমার আর ভালো লাগছে না। আজও বাড়িতে ফিরে আসুক, তারপর ওকে আমি বলবো আর যেন এত রাত করে রাজপ্রাসাদে না থাকে ছেলেটা। নদীর পার গুপ্তচরেরা জাহাজে মাল সামগ্রী তুলছে। আরে হাত চালিয়ে তাড়াতাড়ি কর তোরা, শিগগিরই এসব কিছু জাহাজে তোলা হলে জাহাজটা ছেড়ে দিতে হবে। কখন কে চলে আসে সে তো বলা যায় না। একবার কেউ সন্দেহ করে যদি আমাদের জাহাজটাকে পর্যবেক্ষণ করে তাহলে তো সব কিছু ধরা পড়ে যাবে। তখন সব কিছু ফেলে রেখে তারপর রাজ্যে ফিরতে হবে। না না দাদা, বলেন আপনি। যদি আমরা ধরা পড়ে যাই তাহলে মহারাজ আমাদেরকে আর রাজ্যে ফিরে যেতে দেবে না। এই চুরি করার সামগ্রীর সঙ্গে সঙ্গে আমাদেরকেও এই রাজ্যে আটকে রাখা হবে। হয়তো কারাদণ্ড নয়তো মৃত্যুদণ্ড দেবে। আমরা কোথা থেকে এসেছি, কি করছি সব নারী নক্ষত্র বেছে বেরও করে ফেলবে। তখন তো আমাদের রাজ্যের রাজামশাই বিপদে পড়ে যাবে। তুই যখন সবটা বুঝতে পেরেছিস তাহলে দেরি করছিস কেন? হাত চালিয়ে কাজগুলো কর, কথা না বলে। করছি দাদা, করছি। এ কি মন্ত্রী মশাই আর মন্ত্রীবধূ ললনা, তোমরা এই সময়ে এখানে কি করছো? এই রে, মহারাজ হঠাৎ এই সময় এখানে এসেছে কেন? তবে কি মহারাজ নিজের চোখে সবটা দেখে ফেলেছে? আমরা কি তবে আজ ধরা পড়ে গেলাম? সর্বনাশ, মহারাজের এখন এখানে আসার সময় হলো। আমরা তো বোধহয় এবার ধরায় পড়ে গেলাম। আজ বোধহয় আমাদের জীবনের শেষ দিন। এক্ষুনি মহারাজ তো আমাদের টানতে টানতে রাজদরবারে নিয়ে যাবে। তারপর হয়তো শাস্তি স্বরূপ আমাদেরকে মৃত্যু দণ্ড দেবে। কি ব্যাপার কি মন্ত্রী মশাই, আপনারা এভাবে আমায় দেখে ভূত দেখার মতো চমকে গেলেন কেন? আর আমি যা প্রশ্ন করছি তার জবাবই বা দিচ্ছেন না কেন? আপনারা এই অসময়ে এখানে কি করছিলেন? সামনেই তো রাজকোষাগারের দরজা। মানে আপনি হঠাৎ এখানে যে মহারাজ? এদিকে আপনার কোনো দরকারি কাজ ছিল নাকি? না না, তেমন কোনো কাজ নেই এদিকে আমার। আসলে রাজকন্যা এখনো রাজ্য ভ্রমণ করে ফেরেনি, তাই একটু রাজপ্রাসাদের এখানে ওখানে হেঁটে হেঁটে পায়চারি করছিলাম। আর সেদিন রানী বলেছিল না যে এদিকে কারো আনাগোনার আওয়াজ পেয়েছিল গভীর রাতে, তাই আমি একবার রাতের বেলায় রাজকোষাগারে খবর নিতে এলাম। আর এখানে এসে আপনাদেরকে দেখতে পেলাম। আপনিও বুঝি আমার মতো রাজকোষাগারের খোঁজ নিতে আর পাহারা দিতে এসেছিলেন। যাক বাবা, মহারাজ তার মানে আমাদের অস্ত্র পাচার করা দেখতে পাননি। হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক ধরেছেন। রানীমায়ের কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো ছিল না। তাই তো আমি আর ললনা এসেছি রাজকোষাগারে পাহারা দিতে। ঘুমানোর আগে একটু দেখে গেলাম এদিকটা। দেখুন মহারাজ, রাজকোষাগারের দরজায় বড় তালা ঝুলছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার মতো একজন মন্ত্রী মশাই রাজ্যে থাকতে আর এত চিন্তা কিসের? আমি জানি আপনি আর আপনার স্ত্রী ললনা আমাদের রাজপ্রাসাদের মঙ্গলের ব্যাপারে অনেক ভাবেন, তাই তো আমি এতটা নিশ্চিন্ত হয়ে থাকতে পারি। যাই হোক, রাত জেগে আপনাদের আর পাহারা দিতে হবে না। আপনারা এখন গিয়ে বিশ্রাম নিন। সারাদিন অনেক খাটাখাটুনি যায় আপনাদের। ঠিক আছে মহারাজ, চলে ললনা। ওদিকে চন্দন ততক্ষণই জঙ্গলের মধ্যে প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে শুকনো কাঠ আর পাথর দিয়ে আগুন জ্বালিয়ে ফেলে। রাজকন্যা অবাক চোখে সেগুলো দেখতে থাকে আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই দেখুন সারথি, আমি এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছি, আর কোনো ভয় নেই।
এই আগুন দেখতে পেলে এখানে কোনো জন্তু জানোয়ার আসবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। এই জন্যই এখন কিছুটা নিশ্চিন্ত লাগছে। রাজকন্যা, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার তো এই সময়টাই পরিবেশটা সব কিছু মিলে উপভোগ করতে বেশ ভালোই লাগছে, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না এদের সামনে। এদেরকে আর একটু জ্বালা তো দিতেই হবে। অসুবিধা হচ্ছে না মানে? আমার খুব বেশি অসুবিধা হচ্ছে। এখানে এভাবে থাকা যায় নাকি? তার উপরে আমার বড্ড খিদেও পেয়েছে। আমি এখন কি খাবো? জল ও পিপাসা লেগেছে আমার। রাজরথে খাবার রাখা আছে রাজকন্যা, আর পিপাসা মেটানোর জন্য জলও রাখা আছে। দাঁড়ান, আমি এক্ষুনি সেগুলো বের করে দিচ্ছি। এই সব কিছু আছে এখানে? তাহলে আমি কি করে চন্দনকে আরো জ্বালাবো? পেয়েছি বুদ্ধি। বলছিলাম যে রাজরথে যতটুকু জল রাখা আছে ততটুকু আমার বা তোমাদের খেতে কাজে লাগবে। তবে আমি হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হব কি করে? রাতে ঘুমানোর আগে জল দিয়ে হাত মুখ পরিষ্কার না করলে আমার ঘুম হয় না। ইস, ঢং থেকে আর বাঁচি না। এই জঙ্গলের মধ্যে নাকি ওনার এখন হাত মুখ ধুয়ে আরাম করে ঘুমোতে হবে। একদিন এসব কিছু না হলে কি হয়? তুমি কি আমায় কিছু বললে চন্দন? না না রাজকন্যা, আমি আবার আপনাকে কি বলতে যাব? বরঞ্চ আপনি বলুন, আপনার কি কিছু লাগবে? লাগবেই তো। হাত মুখ ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল লাগবে আমার। তুমি তার ব্যবস্থা করো। আমি এখন এত রাতে এই গভীর জঙ্গলে এত পরিমাণ জলের ব্যবস্থা কোথা থেকে করব রাজকন্যা? তা তো আমি জানি না। আমি ব্যবস্থা করতে বলেছি, তোমায় ব্যবস্থা করতেই হবে, আর এটাই আমার শেষ কথা। বন্ধুরা, কি হবে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।